শুভ সকাল আমার সকল দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমরা পূর্বের ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সবাই খুব ভালোভাবে জেনেছো, পড়েছো এবং কেউ আর আমাকে জিজ্ঞাসা করোনি তো আমি ধরে নিতেই পারি তোমরা সবাই খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। এবং আমি আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে একবার করে সবাইকেই যা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সবাই মোটামুটি খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। তো আমি তার জন্য খুব খুশি। আমি চাই তোমরা এরকম ভাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা যে আলোচনার বিষয়বস্তুগুলো তোমরা খুব ভালোভাবে নিজেরা তৈরি করো, যাতে পরীক্ষার সময় তোমাদের বিশেষ কোনো অসুবিধা না হয়। অসুবিধা হলে তোমাদের প্রিয় স্যাররা তো আছেন, আমিও আছি। আমরা যে কোনো সমস্যায় তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসব। আজকে আমরা তো প্রথম মানে আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা ছিল যে কফি সম্পর্কিত আলোচনা। তো কফির পরে আমাদের পাঠ্যপুস্তকে পরে আজকে যেটা আছে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। আচ্ছা, এই যে বলো তো, আমরা যারা সবাই মোটামুটি পোশাক পরে আছি, এই পোশাকটা মূলত কিসের থেকে আসছে বলে তোমাদের ধারণা? কোথা থেকে এটা আমরা পাচ্ছি? সুতো থেকে পাচ্ছি, ঠিকই বলেছো। তো এই যদি সুতির বস্ত্র বলি, তো সুতির বস্ত্র, এই সুতোগুলো আমরা কোন জায়গা থেকে কালেক্ট করছি, মানে কিসের থেকে মূলত আমরা, কোন কাঁচামাল থেকে এগুলো আমরা ধীরে ধীরে পাচ্ছি? তুলো থেকে পাচ্ছি, তাই তো? তুলো বলতে পারি বা কার্পাস বলতে পারি, কার্পাস তুলো বলতে পারি, তাই না? বা দেখবে আমরা যা কিছুই করছি না কেন বাড়িতে, বিছানার চাদর থেকে শুরু করে স্কুল ড্রেস, বা আমরা এখন যেটা পরিহিত রয়েছে আমাদের গেঞ্জি কাপড়, সবকিছুই শুরুতে কিন্তু কাঁচা মাল হিসেবে আমরা এই তুলো থেকে যে সুতো প্রস্তুত করা হচ্ছে, তারপরে এগুলো ধীরে ধীরে মেশিনের সাহায্যে বিভিন্ন ডিজাইন করে তারপর এগুলো আমরা আমাদের হাতে পাচ্ছি, তাই না? তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, দুটো ছবি দেখলে, আমি তোমাদের দুটো ছবি পাশাপাশি তোমাদের সামনে রেখেছি। একটা হচ্ছে এই তুলো চাষের প্রাথমিক অবস্থা, যেটাতে সবে বীজ রোপণ করার পরে গাছগুলো একটু বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সাথে তার মাটির চেহারাটাও আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের মাটি এই তুলো চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরের ছবিটা একটু দূর থেকে দেখলে আমাদের মনে হচ্ছে যেন গাছের ওপরে বরফ পড়ে আছে, মনে হচ্ছে না ঠিক সেরকম? তোমাদের কি মনে হচ্ছে বলো? গাছের ওপরে যেন কোথাও একটু বরফ বা কিছু একটা এরকম টাইপের যেন হয়ে আছে, তুষারপাত হয়েছে, সেজন্য বরফগুলো আটকে রয়েছে, তাই না? কিন্তু জিনিসটা সেটা নয়। জিনিসটা হচ্ছে এটা তুলো, কার্পাস তুলো। এই কার্পাস তুলো, এই যে গাছটা প্রথমে দেখিয়েছিলাম সেই গাছগুলোই এটা, তারপর ধীরে ধীরে বড় হওয়ার পরে এরকম তুলো হয়েছে। এইখান থেকে আমরা তুলোগুলোকে সংগ্রহ করতে পারি। তো গাছে এই যে তুলোগুলো আমরা দেখতে পাচ্ছি, এই তুলোগুলো কি করা হয়? সংগ্রহ করা হয়, ঠিক আছে? মানুষই সংগ্রহ করে এগুলোকে, ধীরে ধীরে সংগ্রহ করে। সংগ্রহ করে এগুলোকে এক জায়গায় করে কাছাকাছি কোনো কারখানা বা কাছাকাছি কোনো অংশে সেগুলোকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সেখান থেকে আঁশ বার করে, যেগুলো তো আঁশ জাতীয় একটা শস্য বলতে পারি, ফসল বলতে পারি আমরা। তো আঁশ জাতীয় আঁশগুলো বার করে সেখান থেকে আমরা মেশিনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো বার করতে পারি, সুতো বার করা হয়, ঠিক আছে? তো এই তুলো চাষ সম্পর্কেই আজকে আমরা জানবো। আজকে আমাদের পাঠ্যসূচি কি হবে দেখবে তোমরা, দশম শ্রেণী হিসেবে তোমাদের পঞ্চম অধ্যায়, যেটা আমরা কন্টিনিউ করছি, ভারতীয় কৃষি ব্যবস্থা হিসাবে।
এই পঞ্চম অধ্যায়টা বেশ অনেকটাই বড়, তো আমরা অর্থনৈতিক পরিবেশটা জানছি, তার মধ্যে কৃষি ব্যবস্থা, কার্পাস, তুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? আর তুলো দেখোনি এমন কেউ কি আছো? মানে গাছ দেখার কথা আমি বলছি না, গাছ অনেকে নাও দেখতে পারে। ঠিক আছে? তো এখানটাতে আমরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রেখে, আমরা এইখানে কিছু কিছু জায়গায় শিমুল তুলো দেখতে পাই। তো সেটাও তুলো, কিন্তু সেই তুলো দিয়ে খুব একটা কিন্তু আমাদের কাজে লাগে না, বিশেষ করে এই তোমার কটন ইন্ডাস্ট্রিতে, মানে সুতো তৈরি করাতে বা সুতো জামার এগুলো লাগে না খুব একটা। সেগুলো মূলত আমরা যে বালিশ মাথায় দিই, সেই বালিশের মাথার তুলো হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্পাস তুলো নিয়ে। ঠিক আছে? প্রথমেই বলা হচ্ছে কার্পাস তুলো এটা একটা তন্তু জাতীয় ফসল। কেন তন্তু জাতীয় ফসল সেটা আমি একটু পরে বলছি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে গসিপিয়াম হারবেসিয়াম। কি বললাম বৈজ্ঞানিক নাম? গসিপিয়াম হারবেসিয়াম। মনে থাকবে? আচ্ছা। আচ্ছা, যদি এই পড়ানোর মাঝে যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই রেসপন্স করবে, আমাকে জানাবে। আমি সেখানে তোমাদেরকে দ্বিতীয়বার আরো একবার করে বলে দেব। ঠিক আছে? তো তন্তু ফসল কেন বলা হয়? যে সমস্ত ফসল থেকে আঁশ, দেখো তুলো যদি আমরা তাকাই তুলোর দিকে, সেখান থেকে কিন্তু আঁশ মতো আমরা সেখান থেকে ছাড়িয়ে নিতে পারি। তো যখন এর থেকে আঁশ বা তন্তু পাওয়া যায়, তাদেরকে তন্তু ফসল বলা হয়। এই তন্তু ফসলের ক্ষেত্রে রোপণের পর গাছ থেকে একবার মাত্র ফসল পাওয়া যায়, অর্থাৎ যখনই ফসলটা পাওয়া হয়ে গেল, সেই গাছটাকে আর বাঁচিয়ে রাখা যায় না, মানে থাকলেও আর তার কোনো ভ্যালু নেই, সেটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। উদাহরণ হিসাবে আমরা কার্পাস বলতে পারি, পাট, পাট গাছও তাই, একবারই কেটে নেওয়া হলে তার থেকে আর কিছুই পাওয়া যায় না। মেস্তা প্রভৃতি হলো তন্তু জাতীয় ফসল, উদাহরণ এগুলো। তো তুলা হচ্ছে তন্তু জাতীয় বাণিজ্যিক এবং অর্থকরী ফসল। এটা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন করা হয়, চাষ করা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যেই আমাদের ভারতবর্ষে চাষ করা হয়। কারণ এই যে ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষের মানে তোমার কি বলবো, মানে জামা কাপড়ের চাহিদা, যেটা আমি বলছি যে খাদ্য বস্ত্র বাসস্থান, তো সবকিছুর সাথে কিছু না কিছু ভাবে আমাদের তুলো কিন্তু লেগে থাকে। তো এই যে জামা কাপড়ের চাহিদা, এটা আমাদের একটা মানে অন্যতম চাহিদা। ঠিক আছে? মানে খাদ্য যেমন দরকার, বাসস্থান যেমন দরকার, তার সঙ্গে পোশাক কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন, তাই না? তো এই তার জন্য এটাকে চাষ করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। সেই এটাকে বলা হচ্ছে বাণিজ্যিক ও অর্থকরী ফসল। এই যে গুটি ফল রয়েছে, গুটি ফল থেকে তুলোগুলো সংগ্রহ করে নেওয়া হয়, তাই কার্পাসকে বীজ তন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, কার্পাসের ব্যবহার, কার্পাসের ব্যবহার দেখো নতুন করে ব্যাপক করে কিছু বলার দরকার নেই। তোমরা ছবিগুলো দেখলে কার্পাসের ব্যবহার খুব সহজেই বুঝতে পারবে। দেখো কার্পাস থেকে যেমন ওখানে দেখো অনেক বিভিন্ন রকমের ছবি দেওয়া হয়েছে, যে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জামা কাপড় থেকে শুরু করে, ঘরের চাদর থেকে শুরু করে, গায়ে যে আমরা গায়ে দেওয়া হয় যে পশম টাইপের চাদরগুলো, সেগুলো, এবং মেডিকেল ক্ষেত্রেও প্রচুর পরিমাণে এই তুলোকে আমরা সেগুলো স্টেরিলাইজড করে ব্যবহার করতে পারি। এখানে যে দুটো আমি কিছু বলবো, সেটা হচ্ছে তোমাদের এই কার্পাসের বীজ থেকে সাবান প্রস্তুত করা যায়। এই দেখো একটা ছবি দিয়েছি, এখানে কটন ক্রাস্ট, এখানে সোপ বলছে। এটাই কার্পাস বীজ থেকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা সাবান তৈরি করা যায়। আর কার্পাসের এই বীজ থেকে মানে তেলও তৈরি করা হয়। দেখো কটন সিড অয়েল, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই নিশ্চয়ই। তো এই রকম ভাবে কার্পাসের বিভিন্ন ব্যবহার করা যায়। মূলত যদি আমাদের কার্পাসের ব্যবহার বলা হয়, আমাদের কিন্তু সবার আগে এই কার্পাসের জামা কাপড়ের ব্যবহার, অর্থাৎ বস্ত্রের ব্যবহারটা আমাদের মনে আসবে। ঠিক আছে?
তো প্রথমেই বলা হচ্ছে যে পৃথিবীর উৎপন্ন কার্পাসের 50% হচ্ছে সুতো, সুতিবস্ত্র থেকে পোশাক উৎপাদন করা হয়। বুঝতেই পারছো মূল উদ্দেশ্য কি এর, সেই কাজে ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করা হচ্ছে? বাদবাকি 25% কার্পাস শতরঞ্জি, লেপ, তোশক, বালিশ, এই যেগুলো গৃহস্থালীর দৈনন্দিন কাজে আমাদের লেগে থাকে সেগুলো। আর বাকি 25% কার্পাস নানা শিল্প কার্যে এবং চিকিৎসা কার্যে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, কার্পাস বীজ থেকে এই যেটা বললাম তেল তৈরি করা হতে পারে, বা রান্নার কাজেও আমি দেখছিলাম যে রান্নার কাজে কিছু 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 তেল তৈরি করা হয়ে থাকে, তবে তার ব্যবহার আমাদের এখানটাতে নেই, খুব কমই হয়। আবার এই বীজের যে তুষ আছে, বীজের তুষ থেকে কাগজ, ইথাইল অ্যালকোহল, খোল, পশু খাদ্য এবং জৈব সার রূপে ব্যবহার করা হতে পারে। মানে বীজ থেকে যে অংশটা নিয়ে নেওয়া সেটা খোল হিসাবে বা জৈব সার রূপে সেটাকে পুনর্ব্যবহার করা যেতে পারে। বোঝা গেল? এই গেল আমাদের কার্পাসের ব্যবহার। পরবর্তীতে রয়েছে কার্পাসের শ্রেণীবিভাগ। কার্পাসের কি শ্রেণীবিভাগ রয়েছে? যে কোনো জিনিসেরই, অর্থাৎ এই যে যে তুলো বা কার্পাস আমরা পাচ্ছি, এর ধরন অনুসারে মানে আঁশের দৈর্ঘ্য অনুসারে এটাকে 3 রকম ভাগে ভাগ করা যেতে পারে। দেখো পাশে আমি ছবিগুলো দেখিয়েছি, ছবিগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। এবং 3টি শ্রেণীবিভাগ কি কি? দীর্ঘ আঁশের কার্পাস, মাঝারি আঁশের কার্পাস, আর রয়েছে ক্ষুদ্র আঁশের কার্পাস। তো দীর্ঘ আঁশের কার্পাসটা কেমন হচ্ছে? এটা দীর্ঘ প্রজাতির হয়, 3.5 থেকে 6.5 সেন্টিমিটার পর্যন্ত এদের মানে পশমের যে সেটা আঁশগুলো এই আকার হতে পারে, 3.5 থেকে 6.5 সেন্টিমিটার পর্যন্ত। মসৃণ পশমের মতো এই তুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, খুব উন্নত মানের কার্পাস আমরা এটাকে বলতে পারি। একে সাগরদ্বীপীয় কার্পাস বলা যেতে পারে। বল উইভিল পোকার আক্রমণে এই কার্পাস চাষ ক্ষতিগ্রস্ত হয়। একটা পোকা আছে সেই বল উইভিল, সেটা তার আমি পরে তোমাদের দেখাচ্ছি। বল উইভিল পোকা আছে, পোকার আক্রমণে এই চাষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, 2 নম্বর যে কার্পাসটি রয়েছে তার নাম হচ্ছে মাঝারি আঁশের কার্পাস। আঁশ মধ্যম ধরনের, তাহলে লম্বার থেকে একটু কম হবে। ছবিটা দেখো তোমরা, এটা হচ্ছে 2.2 থেকে 3.2 সেন্টিমিটার, মানে ওর হাফ বলতে পারি। দীর্ঘ আঁশের ক্ষেত্রে সর্বনিম্ন যেটা ছিল 3.5 সেন্টিমিটার, এর ক্ষেত্রে সর্বনিম্ন মানে সর্বোচ্চ হচ্ছে 3.2 সেন্টিমিটার। বিশ্বের অধিকাংশ দেশের কার্পাস হচ্ছে এই জাতীয় মানে মধ্যম শ্রেণীর কার্পাস। একে আমেরিকীয় উচ্চ শ্রেণীর কার্পাসও বলা যেতে পারে। লাস্ট ছবিটা দেখো, ক্ষুদ্র আঁশের কার্পাস। এটা কেমন হয়? কর্কশ প্রকৃতির, অনুজ্জ্বল, মানে ঠিক উজ্জ্বল নয়। আঁশ ক্ষুদ্র দৈর্ঘ্যের, 2.2 সেন্টিমিটারের মধ্যে হয়। এটা চীনে এই কার্পাসটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বলে একে এশীয় কার্পাস বলা হয়। ভারতেও এই ধরনের ক্ষুদ্র আঁশের তুলো চাষ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কার্পাসের শ্রেণীবিভাগ কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাকে কেউ একটু বলো। আঁশের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কার্পাসের এই শ্রেণীবিভাগ করা হয়েছে। 1 নম্বর শ্রেণীবিভাগটা কি আছে? দীর্ঘ আঁশযুক্ত কার্পাস। এর দৈর্ঘ্য কেমন হয় আঁশের? 3.5 থেকে 6.5 সেন্টিমিটার। মাঝারি 2.2 থেকে 3.2। ভেরি গুড। 3 নম্বর 2.2 সেন্টিমিটার পর্যন্ত এই কার্পাসের আঁশ দেখা যায়। ছবিগুলো দেখে তোমরা সহজে বুঝতে পারছো যে কোন তুলা বা কোন কার্পাসটা কেমন শ্রেণীর বা কেমন দেখতে হয়। সবাই মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছো? দেখো লাস্টে একটা ছবি দেখিয়েছি আমি, যেটা বলছে দীর্ঘ প্রজাতির যে কার্পাস, কার্পাসের স্ট্যান্ডার্ড কার্পাস, যে আঁশগুলো যখন ছাড়িয়ে এক নির্দিষ্টভাবে সমান করে রাখা হয়েছে, রাখলে তার ধরনটা বা আকৃতিটা এইরকম লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, কার্পাস গবেষণাগার যেটা গড়ে উঠেছে ভারতবর্ষের কার্পাস গবেষণাগার গড়ে উঠেছে মহারাষ্ট্রের নাগপুরে। ঠিক আছে, এই নাগপুরে মানে কার্পাসকে কিভাবে আরো দীর্ঘ মানে উচ্চভাবে চাষ করা যায়, আরো ভালো শ্রেণীর চাষ করা যায়, যাতে বেশি পরিমাণে উৎপাদন করা যায়, সেই হিসাবে কার্পাসের গবেষণা করা হয় এই মহারাষ্ট্রের নাগপুরে। এই পর্যন্ত বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কি কি আমরা লক্ষ্য করতে পারি। আমি তোমাদের বারবার বলছি, প্রত্যেকটা চাষের ক্ষেত্রেই দুরকম পরিবেশ আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। দেখো এরকম ভাবে মানে যখন জমিতে একটা বিশাল আকার জমিতে বাণিজ্যিক পদ্ধতিতে কার্পাস চাষ করা হয়, সেখানে গেলে ছবি তুললে বা সেখানটায় গেলে ঠিক এরকমই দেখতে লাগে। ঠিক আছে, তো কোন কোন শর্ত পূরণ হলে কার্পাস চাষ খুব ব্যাপক পরিমাণে উৎপাদন করা যায়? একটা হচ্ছে প্রথমত উষ্ণতা। এর উষ্ণতা কেমন হতে হবে? উষ্ণ আবহাওয়া গড়ে হতে হবে 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপরে পর্যাপ্ত সূর্য কিরণ কার্পাস চাষে আদর্শ, যে সূর্যের তাপ যেটা অবশ্যই সেটা প্রয়োজন হবে। এবং যদি শীতকালে চাষ করা যায় তাহলে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতা কার্পাস গাছের পক্ষে ক্ষতিকর। মানে অতিরিক্ত কম যদি উষ্ণতা হয় সেটা কিন্তু কার্পাস চাষের পক্ষে ভালো নয়। সেই জন্য বলা হচ্ছে চাষের প্রথম অবস্থায় 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকা আবশ্যিক। এবং যখন গুটি যখন পাকবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি গুটি যখন পেকে যাবে, গুটি পাকার সময় শীতল আবহাওয়া প্রয়োজন। ঠিক আছে, এইটা গেল আমাদের উষ্ণতা। তারপরে রয়েছে বৃষ্টিপাত। কি ধরনের বৃষ্টিপাত বা কতটা বৃষ্টিপাত দরকার? হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, গড়ে 50 থেকে 100 সেন্টিমিটার হচ্ছে কার্পাস চাষের ক্ষেত্রে আদর্শ। বীজের অঙ্কুরোদ্গম এবং চারা বৃদ্ধির সময় সুষম বৃষ্টিপাত প্রয়োজন। তাহলে যখন চারা যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ বীজ রোপণ করার পরে যখন শুরুতেই গাছগুলো সঠিক পরিমাণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু যদি উপযুক্ত পরিমাণ ব্যাপক পরিমাণ বৃষ্টি না হয়, তাহলে এই কার্পাস চাষ বা কার্পাসের গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে না। এবং সঠিকভাবে যদি বেড়ে না ওঠে, তাহলে সেক্ষেত্রে উন্নত মানের বা ভালো জাতের কার্পাসও কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো না, তাই না? যদি শুরুতেই যদি গাছটা দুর্বল হয়ে পড়ে বা গাছের যদি সেরকম গ্রোথ আমরা লক্ষ্য করতে না পারি, তাহলে গাছ দুর্বল হলে কি হবে? তার ফলটা কি বা তার ফসলটা কি ভালোভাবে তৈরি হবে? হবে না। তুহিন তুহিন কি দরকার? বলছে যে অত্যাধিক শীত, অর্থাৎ তুহিন মানে তুষারপাত যেটা, বা শীতকালের যে আবহাওয়াটা, অত্যাধিক শীত, তুহিন ও তুষারপাত কার্পাস চাষে ক্ষতি করে। অতিরিক্ত শীত এবং যদি তুষারপাত হয় সেটা কার্পাস চাষের পক্ষে ক্ষতিকর বিষয়। 200টি তুহিন মুক্ত দিন অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, কেমন দরকার? 200টি তুহিন মুক্ত দিন, অর্থাৎ যে কার্পাস গ্রোথের জন্য, বৃদ্ধির জন্য আমাদের 200টা তুহিন মুক্ত, অর্থাৎ সেটা যখন গাছ যখন প্রথম একদম ছোট থেকে যখন শেষ অবধি যখন তুলো সংগ্রহ করার আগে পর্যন্ত 200 দিন যাতে তার তাপমাত্রা তুহিনের নিচে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবং সেই অনুযায়ী সেই রকম ভাবে কার্পাসটাকে আমাদের ভারতবর্ষে চাষ করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এখানে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম? জলবায়ুর মধ্যে, এটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু, সেই জলবায়ুর মধ্যে আমরা আলোচনা করলাম উষ্ণতা,
বৃষ্টিপাত আর তুহিন। ঠিক আছে, এই জলবায়ুর মধ্যে আরো যে দুটি অংশ রয়েছে বা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আর্দ্রতা ও সূর্যকিরণ। বলা হচ্ছে চারা বৃদ্ধির সময় উচ্চ আর্দ্রতা এবং গুটি পাকার সময় স্বল্প আর্দ্রতা যুক্ত শুষ্ক ও রৌদ্র উজ্জ্বল আবহাওয়া অবশ্যই দরকার। ঠিক আছে, যখন চারাটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন যেমন একটু আর্দ্রতা আর গুটি পাকার সময় স্বল্প আর্দ্রতার দরকার হয় এবং রৌদ্র উজ্জ্বল আবহাওয়া প্রয়োজন হবে। আর সামুদ্রিক বাতাস কি কাজে লাগে বলছে, কার্পাসের আঁশের পুষ্টি ও বৃদ্ধিতে সামুদ্রিক লবণাক্ত বায়ু খুবই উপকারী। কার্পাসের এই যে তুলোটা যখন বৃদ্ধি পাবে, কার্পাসের ফলটা যখন বৃদ্ধি পাবে, তখন যদি সমুদ্র অংশ থেকে লবণাক্ত বায়ু আসে এবং এই গাছগুলো যদি লাগে, তাহলে সেক্ষেত্রে এই কার্পাস তুলোটা আরো ভালো হবে। ঠিক আছে, উপকারী হবে। এই জন্য দেখা যায় কার্পাস তুলোটা কিন্তু মূলত এই মহারাষ্ট্র, গুজরাট এই অংশে এবং কৃষ্ণ মৃত্তিকা অংশে কার্পাস চাষ খুব ভালো হয়। সেখানে যেমন কৃষ্ণ মৃত্তিকা পাচ্ছে কার্পাস চাষের অন্যতম একটা মাটি হিসাবে, আবার সমুদ্র থেকে লবণাক্ত বায়ু, যেটা কার্পাস চাষের জন্য খুবই উপযোগী এবং প্রয়োজনীয় একটা বাতাস, সেটা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারছে। তাই তো? আচ্ছা, এরপরে বলা হচ্ছে মাটি, কি ধরনের মাটি হতে হবে কার্পাস চাষের জন্য। বলছে উর্বর, লবণাক্ত, হালকা চুন মিশ্রিত দোআঁশ মাটি কার্পাস চাষের পক্ষে আদর্শ। এছাড়াও চার্নোজেম মাটি, লাল মাটি, কৃষ্ণ মৃত্তিকা ও পলি মাটি কার্পাস চাষের জন্য প্রয়োজন। দক্ষিণাত্যে রেগুর মাটিতে ব্যাপক পরিমাণে কার্পাস চাষ করা হয়। ঠিক আছে, দক্ষিণ অংশে রেগুর মাটিতে ব্যাপক পরিমাণে কার্পাস চাষ হয়ে থাকে। জমি, কি ধরনের জমি, গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর, মানে যেটা, তাহলে গাছে করে জল না যদি ক্ষতিকর হয়, তাহলে ভালো জল নিকাশি জমি দরকার, বা অল্প ঢালু জমি, যেখানে বৃষ্টিপাত হলেও খুব অল্প সময়ের মধ্যে বৃষ্টির জলটা সেখান থেকে গড়িয়ে চলে যেতে পারবে, এবং যে ভালো জল নিকাশি ব্যবস্থা থাকে, তাহলে গাছের গোড়ায় আর জল দাঁড়িয়ে থাকতে পারবে না, তাহলে সেটা গাছটার বা বৃদ্ধিতে সহায়ক হবে, গাছের কোনো ক্ষতি হবে না। তাই না? দেখো পাশে যে আমি ছবিগুলো দেখিয়েছি, এই সবই কিন্তু কার্পাস গাছের অংশ। প্রথমে কার্পাসের ছোট, মানে বীজ রোপণ করার পরের একটা অংশ দেখানো হয়েছে, তারপরেও একটু বড় হতে দেখো অল্প অল্প এখনো সবুজ রয়েছে পাতাগুলো। তো তুলো কিন্তু বা কার্পাস ফল কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে সাদা অংশগুলো। তারপরে দেখো কার্পাসের তুলো যখন ধরে গেছে, পাতাগুলো কিন্তু সেই সবুজ ভাবটা আর ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে তুলো গ্রহণ করার, মানে কালেক্ট করার সময় হয়ে গেছে, এবং গাছটাও আর সেইভাবে তার আর মূল্য থাকবে না ধীরে ধীরে। এই গেল আমাদের অর্থনৈতিক পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বোঝা যাচ্ছে তো? কারো কি কোথাও কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এরপরে রয়েছে অর্থনৈতিক পরিবেশ। আচ্ছা, এতক্ষণ তো আমি বললাম, তোমরা একটু আমাকে কেউ বলো তো, শ্রমিক কি কি কাজে লাগতে পারে? আচ্ছা, জমি তৈরি করা, বীজ বপন করা, তুলো সংগ্রহ করা, তাই তো, আগাছা নষ্ট করা, সার দেওয়া, তুলো সংগ্রহ করে সেখান থেকে নিয়ে যাওয়া, কারখানায় নিয়ে যাওয়া। তাহলে এর জন্য সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। ভেরি গুড। আচ্ছা, আধুনিক কৃষি প্রযুক্তি বলতে কি বোঝা যায়? হ্যাঁ, আধুনিক কৃষি পদ্ধতি বলতে যেটা আমরা বলতে পারি, উন্নত মানের কৃষি বীজ, মানে কার্পাস বীজ, যেটা HIV কার্পাস বীজ, সেটাকে আমরা প্রয়োগ করতে পারি। নাইট্রোজেন সার প্রয়োগ করতে পারি, তাই তো। এবং এই যে আমি যে পোকার কথা বলছিলাম, তোমার
পিঙ্ক বোল ওয়ার্ম আর হচ্ছে বলউইভিল, এই পোকাগুলোকে নষ্ট করার জন্য যথেষ্ট পরিমাণে মানে উন্নত মানের কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, যাতে এই পোকাগুলো নষ্ট হলে তুলোর উৎপাদনটা বৃদ্ধি হয়, তাই তো। এবং কিছু যন্ত্রপাতির সাহায্যে আমরা এগুলোকে খুব অল্প সময়ে তুলোটাকে সংগ্রহ করতে পারি। যদি মানুষের দ্বারা ছাড়াও যদি যন্ত্রপাতির সাহায্যে যদি এই ব্যাপক ক্ষেতের যদি তুলোটাকে খুব অল্প সময়ের মধ্যে আমরা কালেক্ট করতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষেই ভালো, তাই তো। দেখো এখানে নিচের দিকে দেখো দুটো ছবি আমি দেখিয়েছি। প্রথম যে পোকার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বল উইভিল নামক যে পোকা। এই পোকাটা কি করে, তুলো যখন বৃদ্ধি হয় তখন সেটাকে করে তুলোর যে গুণাগুণটাকে নষ্ট করে দেয়। নষ্ট হয়ে গেলে কি হবে, সেই কার্পাসের যে গুটি বা তুলোর যে আঁশগুলোকে সে নষ্ট করে দিলে আঁশগুলো আর ব্যবহার করা যাবে না, সেখান থেকে সুতো আর প্রস্তুত করা যাবে না। এটা গেল বল উইভিল। তারপরে দেখো পিঙ্ক বোল ওয়ার্ম, ওটাও একই রকম ভাবে দেখো তুলোগুলোকে সম্পূর্ণটা নষ্ট করে দিয়েছে। ছবিটাতে দেখে বুঝতে পারছি আমরা তুলোর যে গুণাগুণ, সেই গুণাগুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এই তুলোটাও আর ব্যবহার করা যাবে না। তো যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে কার্পাস চাষের ক্ষেত্রে ক্ষতিকর দুটি পোকার নাম করো, তাহলে তোমরা কি বলবে? বল উইভিল এবং পিঙ্ক বোল ওয়ার্ম। বা আলাদা করে জিজ্ঞাসা করতে পারে পিঙ্ক বোল ওয়ার্ম এবং বল উইভিল এই শব্দ দুটি বা এগুলো কিসের, এগুলো কি জাতীয় জিনিস, তাহলে তোমরা সেখান থেকে সহজেই বলতে পারবে, তাই তো। আর উপরের ছবিগুলো দেখো, উপরের ছবিগুলোতে দেখানো হয়েছে এখানকে দক্ষ যারা মহিলা শ্রমিক রয়েছে তারা হাত দিয়ে তুলোগুলোকে সংগ্রহ করছে। তুলোগুলোকে সংগ্রহ করে এইরকম ভাবে সেখান থেকে তারা আবার করে কোনো একটা কারখানায় তারা আবার সেগুলো স্টোর করছে। সেখান থেকে আবার তুলোগুলোকে বাছাই করা হচ্ছে সঠিকভাবে, মানে আঁশযুক্ত তুলো, সঠিক আঁশযুক্ত তুলো এখান থেকে ঝাড়াই বাছাই চলছে। তো সেইভাবে তুলোগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরিবহন। পরিবহন কি কাজে লাগে কার্পাসের, আমাকে একটু বলো। আমি বলিনি, তাও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করে উত্তরগুলো নিচ্ছি। আচ্ছা, কার্পাস রপ্তানি করার ক্ষেত্রে যেমন লাগে, বা বস্ত্র রপ্তানি করার ক্ষেত্রে, বা এই যে তুলোগুলো মানে ক্ষেত থেকে, মানে কার্পাস ক্ষেত থেকে কারখানা পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত উন্নত মানের সড়ক যোগাযোগ থাকতে হবে। এছাড়াও রপ্তানি করতে রেল যোগাযোগ এবং আকাশপথেও যোগাযোগ থাকলে সুবিধা হয় রপ্তানি করতে, তাই তো। আচ্ছা, জলসেচ আলাদা করে কি বলার আছে? জলসেচ কি কাজে লাগে বলে, যদি বৃষ্টি না হয় তাহলে আমাদেরকে সঠিক পদ্ধতিতে জলসেচ করতে হবে, যাতে ফসলটা সঠিকভাবে আমরা উৎপাদন করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে সারের কথা আগে একটু বলেছি, তা আবার বলছি। ভালো উৎপাদনের জন্য কার্পাস চাষের জমিতে পরিমিত এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সার দিলে কি হতে পারে, জৈব সার দিলে যেমন আমরা জমির উর্বরতাটা সঠিকভাবে রক্ষা করা যায়, তার পাশাপাশি ফসলের উৎপাদনটাও বৃদ্ধি করা যেতে পারে। অতিরিক্ত পরিমাণে যদি আমরা রাসায়নিক সার প্রয়োগ করি তাহলে কি হয়, হয়তো ক্ষণিকের জন্য সেই যে ফসল হোক না কেন ফসলের উৎপাদনশীলতাটা হয়তো অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু আমরা সেই মাটির গুণাগুণ কিন্তু এই রাসায়নিক সারের জন্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য কি কারণগুলো থাকতে পারে? এছাড়াও তুলো চাষকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে পর্যাপ্ত আমাদের মূলধন থাকা প্রয়োজন, এবং তুলো চাষ করে যখন সেগুলো আমরা বাজারজাত করব, গোডাউন বিভিন্ন জায়গায় নিয়ে যাব, তার জন্য বাজার থাকতে হবে। কারণ শুধু শুধু তো বাণিজ্যিক উদ্দেশ্যে তুমি যখন কার্পাস চাষ করছো সেটা তো ঘরে ফেলে রাখার জন্য বা গোডাউনে রাখার জন্য নয়, সেটাকে বাজারজাত করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে। তাহলে এই কারণগুলো কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। বোঝা গেল?
আচ্ছা, পোকাটা বুঝতে পেরেছো? কি কি পোকার নাম আমি বলেছি? বল উইভিল আর পিঙ্ক বোল ওয়ার্ম। খুব ভালো। শ্রমিকের কাজ বোঝা গেল। শ্রমিক কি কি কাজে তুলো চাষের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? আচ্ছা, এরপরে দেখো, আমরা দেখলাম যে তুলো চাষের বিভিন্ন অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে তুলো চাষ বেশ ভালো উৎপাদন করা যাচ্ছে। তো ভারতবর্ষের কোন কোন অঞ্চলে মূলত তুলো চাষটা কেন্দ্রীভূত হয়ে রয়েছে? দেখো, ভারতবর্ষের ম্যাপটা দেখলে তোমরা সহজে আন্দাজ করতে পারছো যে গুজরাট, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা এবং খুব সামান্য পরিমাণে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে চাষ করা হয়, কিন্তু পরিমাণ খুবই কম। তো সেই জন্য বলা হচ্ছে সিন্ধু সমভূমি এবং কৃষ্ণ মাটি অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা এবং গুজরাট সমভূমি, দাক্ষিণাত্য, এই চারটি অঞ্চলে তুলো চাষ কেন্দ্রীভূত হয়েছে। মানে এর বাইরে তুলো চাষ সেরকম ভাবে আর লক্ষ্য করা যায়নি। দেখো, ভারতবর্ষের এতগুলি রাজ্যগুলির মধ্যে এই 3 থেকে 4টি রাজ্যে তুলা চাষ সীমাবদ্ধ হয়ে রয়েছে। সব থেকে বেশি যে রাজ্যে তুলা উৎপাদিত হয় তার নাম হচ্ছে, 1 নম্বরে হয়েছে গুজরাট। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি তুলা চাষ করা হয় এবং মোট উৎপাদনও বেশি হয়। ঠিক আছে? তো কোথায় কোথায় হয়? ব্রোজ, সুরেন্দ্রনগর, বরোদা, আমেদাবাদ, মেহসানা, সুরাট, খেদা এবং আমরিলিতে তুলা চাষ হয়ে থাকে। এই গুজরাটের কথা প্রসঙ্গে একটা জাস্ট কথা আমি তোমাদেরকে বলে রাখি। গুজরাটের যে আমেদাবাদ শহরটি রয়েছে, এই বস্ত্র শিল্পের উন্নতির জন্য এটাকে কিন্তু ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। তো এখানে যেহেতু শুধুমাত্র চাষের কথা বলা হচ্ছে, শিল্পের সেরকম কথা বলা হচ্ছে না, তাই এখানে বইতেও কোথাও উল্লেখ নেই, আমিও বিস্তারিতভাবে এখানে কিছু বলছি না। যখন শিল্পর আমরা অংশটা পড়ব তখন এই কেন ম্যানচেস্টার বলা হয় সেটা আমরা তখন বলবো। ঠিক আছে? আচ্ছা, গুজরাটের পরে দ্বিতীয় সর্বাধিক উৎপাদনকারী যে রাজ্যটি রয়েছে ভারতবর্ষে তার নাম হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে? মহারাষ্ট্রের মধ্যে যে জেলাগুলোতে বা যে অংশগুলোতে তুলো চাষ করা হয় সেটা হচ্ছে অমরাবতী, ওয়ার্ধা, জলগাঁও, আকোলা, নাগপুর, ধুলা, এরকম বিভিন্ন জায়গায় মাঝারি আঁশে তুলা চাষ করা হয়ে থাকে। ঠিক আছে? 3 নম্বরে যে রাজ্য, মানে তৃতীয় সর্বাধিক উৎপাদনকারী যে রাজ্য তার নাম হচ্ছে তেলেঙ্গানা। তুলা উৎপাদনকারী এবং চাষের জমির ভিত্তিতে তৃতীয় প্রধান রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। কোথায় কোথায় হয়? আদিলাবাদ, করিমনগর, খাম্মাম, নালগোন্ডা, এগুলো হচ্ছে তুলা চাষ করা হয়ে থাকে। ঠিক আছে? আর অন্যান্য কিছু রাজ্য যেটা খুব সামান্য পরিমাণে নামটুকুই শুধু বলা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এসবগুলোতে খুব অল্প পরিমাণে তোমার তুলা চাষ করা হয়ে থাকে। তো এই গেল আমাদের তুলা চাষের আঞ্চলিক বন্টন, অর্থাৎ কোন রাজ্যে কোন কোন জেলায় কিভাবে তুলা চাষ হয়ে থাকে। তোমাদেরকে যেটা বারবার বলি সেটা হচ্ছে যে যে তুলা চাষের আঞ্চলিক, মানে যে ফসলের আঞ্চলিক বন্টন আমরা আলোচনা করব, এই মানচিত্র সহ কিন্তু আমাদের আলোচনা করতেই হবে অবশ্যই। যদি মানচিত্র না দাও তাহলে এই যে একটি 5 নম্বরের প্রশ্ন হয়, তাহলে তোমাকে কিন্তু যত ভালোই লেখো 2-3 এর বেশি কিন্তু তোমাকে নাম্বার দেওয়া দেবে না কেউ। মানচিত্র দিলে দেখা গেল সেখানে তুমি 4, 4.5, এমনকি 5ও পেয়ে যেতে পারো। তো মানচিত্র আমি প্রথম দিন থেকেই বলে আসছি তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা যেহেতু দশম শ্রেণী, তোমাদের 10 নাম্বারের আলাদা করে মানচিত্র রয়েছে, সেখানে কিন্তু এরকম ভাবে আসে যে একটা তুলো উৎপাদনকারী রাজ্যের অংশ দেখাও, বা যেটা তুলা গবেষণাগার কোথায় রয়েছে, তোমার, হ্যাঁ, সেটাও তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদেরকে বারবার
প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা কিন্তু এগুলোকে সহজে দেখাতে পারবে। এরপরে রয়েছে ভারতবর্ষের কার্পাস উৎপাদন। ভারতবর্ষে কার্পাস উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। সব থেকে বেশি কার্পাস উৎপাদন হয় চীন দেশে। ঠিক আছে, তো 2021-22 সালে ভারতবর্ষে কার্পাস তুলো উৎপাদনের পরিমাণ ছিল 315 কেজি, এই 315 লক্ষ গাট। বলা হচ্ছে 2021-22 সালে ভারতে কার্পাস তুলো উৎপাদন হয়েছিল প্রায় 315.43 লক্ষ গাট। তো এক গাট সমান আমরা 170 কেজি বলতে পারি। এটাও কিন্তু আমাদের মাল্টিপল চয়েস বা শর্ট প্রশ্নে আসতে পারে যে এক গাট সমান সমান কত কেজি আমরা ধরতে পারি। ঠিক আছে, বাণিজ্য কি কিভাবে বাণিজ্য করা হয়, কোন কোন দেশের সাথে বাণিজ্য হয়। ভারতে কার্পাস রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে, অর্থাৎ মানে রপ্তানির ক্ষেত্রে। আমরা প্রথমে যেটা পড়লাম সেটা কিন্তু উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয়, এটা রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয়। আর রপ্তানিতে সব থেকে বেশি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তুলো রপ্তানি করে, তারপরে হচ্ছে ভারত। আর উৎপাদনে চীন, তারপরে হচ্ছে ভারত। দুটো জিনিস কিন্তু মিশিয়ে ফেলবে না। ঠিক আছে, আচ্ছা, চীন হচ্ছে ভারতবর্ষের এই তুলো নেওয়ার সব থেকে বড় খদ্দের। মানে চীনে সব থেকে বেশি পরিমাণে ভারতবর্ষ তুলো বা এই কার্পাস রপ্তানি করে থাকে। ঠিক আছে, বাংলাদেশ, চীন ছাড়াও বাংলাদেশ, মিশর, তাইওয়ান প্রভৃতি দেশ ভারত থেকে কাঁচা তুলো আমদানি করে। এবং ভারতও কি করে, যেহেতু আমরা আলোচনার ক্ষেত্রে বা আলোচনা থেকেই দেখলাম ভারতে কাঁচা তুলো যেটা উৎপাদিত হয় বেশিরভাগটাই হচ্ছে তোমার মাঝারি মানের এবং ক্ষুদ্র আঁশযুক্ত তুলো, তাই তো। সেই জন্য ভারত কি করে, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, সুদান থেকে উৎকৃষ্ট মানে অর্থাৎ লম্বা আঁশযুক্ত যে তুলো হয় সেই তুলো কিন্তু তারা আমদানি করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এতক্ষণে কার্পাস সম্পর্কিত আমরা যা আলোচনা করলাম শুরু থেকে শেষ অবধি, যে কার্পাসের ব্যবহার, কার্পাসের শ্রেণীবিভাগ, এরপরে ছিল কার্পাসের অনুকূল পরিবেশ এবং কার্পাসকে কেন তন্তুজাতীয় ফসল আমরা বলছি। অনুকূল পরিবেশের মধ্যে আবার দুটি অংশ ছিল, একটা অর্থনৈতিক পরিবেশ, একটা রয়েছে প্রাকৃতিক পরিবেশ, তাই তো। এরপরে ছিল কার্পাস চাষের আঞ্চলিক বন্টন, যে কোন কোন রাজ্যে কোন কোন অংশে সর্বাধিক কার্পাস চাষ করা হয়ে থাকে। আর তারপরে আমরা দেখলাম কার্পাস চাষের উৎপাদন এবং তার বাণিজ্য কিভাবে হয়ে থাকে। এবং তারপরে আমরা বাণিজ্য এবং উৎপাদনটাও দেখলাম যে কোন বছরে কতটা, এবং উৎপাদনের দিক থেকে বাণিজ্যের দিক থেকে ভারত কোন স্থান অধিকার করে। উৎপাদনে কোন স্থান অধিকার করে, দ্বিতীয়। আর রপ্তানিতে দ্বিতীয়। উৎপাদনে কোন দেশ প্রথম কার্পাস উৎপাদনে, চীন, এটা কিন্তু মাথায় রাখবে। আর রপ্তানিতে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম। যে প্রশ্নগুলো আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, যে কার্পাস কি জাতীয় ফসল, তন্তু ফসল বলতে কি বোঝো, ভারতের কার্পাস গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে, কার্পাসের ব্যবহার লিখতে হবে, কার্পাস শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে বলা হচ্ছে, কয়েকটি পোকার নাম লেখো যা কার্পাস চাষে ক্ষতি করে, কার্পাস চাষের বন্টন আলোচনা করো মানচিত্র সহ, বলেছিলাম মানচিত্র তোমাদের করতেই হবে, কার্পাস চাষের অনুকূল অর্থনৈতিক পরিবেশ আলোচনা করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো নিয়ে কারোর কোথাও কোনো অসুবিধা আছে? নেই। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। কার্পাস জাতীয় যে আলোচনা আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে এবং যে অংশটা আজকে আলোচনা করলাম
সেটা সবাই খুব ভালোভাবে দেখে আসবে। ধন্যবাদ।